মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস পল্লী সমাজ। এই উপন্যাসের প্রথম পর্ব আজকে পরিবেশিত হচ্ছে। বেনি ঘোষাল মুখুজ্জেদের অন্দরের প্রাঙ্গণে পা দিয়েই সন্মুখে এক পৌরা রমণীকে পাইয়া প্রশ্ন করিল, এই যে মাসি, রমা কই গা? মাসি আহ্নিক করিতেছিলেন, ইঙ্গিতে রান্নাঘর দেখাইয়া দিলেন। বেনি উঠিয়া আসিয়া রন্ধনশালার চৌকাঠের বাহিরে দাঁড়াইয়া বলিলেন, তাহলে রমা কি করবে স্থির করলে? জ্বলন্ত উনান হইতে শব্দায়মান কড়াইটা নামাইয়া রাখিয়া রমা মুখ তুলিয়া চাহিল। কিসের বর্দা? বেনি কহিল, তারিণী খুড়ো শ্রাদ্ধের কথা বোন। রমেশ তো কাল এসে হাজির হয়েছে। বাপের শ্রাদ্ধ খুব ঘটা করেই করবে বলে বোধ হচ্ছে, যাবে নাকি? রমা দুই চক্ষু বিস্ময়ে বিস্ফারিত করিয়া বলিল, আমি যাব তারিণী ঘোষালের বাড়ি? বেনি ঈষৎ লজ্জিত হইয়া কহিল, সে তো জানি দিদি, আর যাই হোক, তোরা কিছুতেই সেখানে যাবি নে। তবে শুনছি নাকি ছোঁড়া সমস্ত বাড়ি বাড়ি নিজে গিয়ে বলবে। বজ্জাতি বুদ্ধিতে সে তার বাপেরও ওপরে যায়। যদি আসে তাহলে কি বলবে? রমা সরসে জবাব দিল, আমি কিছু বলবো না, বাইরের দারোয়ান তার উত্তর দেবে। পূজানিরতা মাসির কর্ণরন্ধে এই অত্যন্ত রুচিকর দলাদলির আলোচনা পৌঁছিবা মাত্রই তিনি আহ্নিক ফেলিয়া উঠিয়া আসিলেন। বঞ্জির কথা শেষ না হইতেই অত্যুপ্ত খোয়ের মতো ছিটকাইয়া উঠিয়া কহিলেন, দারোয়ান কেন? আমি বলতে জানি নে, নচ্ছার ব্যাটাকে এমনই বলাই বলবো যে বাচাদন জন্মে কখনো আর মুখুজ্জে বাড়িতে মাথা গলাবে না। তারিণী ঘোষালের ব্যাটা ঢুকবে নেমন্তন্ন করতে আমার বাড়িতে। আমি কিছুই ভুলিনি বেনি মাধব। তারিণী তার ছেলের সঙ্গেই আমার রমার বিয়ে দিতে চেয়েছিল। তখনও তো আমার যতীন জন্মায়নি। ভেবেছিল যদু মুখুজ্জের সমস্ত বিষয়টা তাহলে মুঠোর মধ্যে আসবে, বুঝলে না বাবা বেনি? তা যখন হলো না, তখন ওই ভৈরবাচার্যকে দিয়ে কি সব চপ তপ তুক তাক করিয়ে মায়ের কপালে আমার এমন আগুন ধরিয়ে দিলে যে 6 মাস পেরুলো না, বাচ্চার হাতের নোয়া মাথার সিঁদুর ঘুচে গেল। ছোট জাত হয়ে চায় কি না যদু মুখুজ্জের মেয়েকে বউ করতে? হ্যাঁ, তেমনি হারামজাদার মরণও হয়েছে, ব্যাটার হাতের আগুনটুকু পর্যন্ত পেল না, ছোট জাতের মুখে আগুন। বলিয়া মাসি যেন কুস্তি শেষ করিয়া হাঁপাইতে লাগিলেন। পুনঃ পুনঃ ছোট জাতের উল্লেখে বেনির মুখ ম্লান হইয়া গিয়েছিল, কারণ তারিণী ঘোষাল তাহারই খুঁড়া। রমাইয়া লক্ষ্য করিয়া মাসিকে তিরস্কার কণ্ঠে কহিল, কেন মাসি, তুমি মানুষের জাত নিয়ে কথা কও? জাত তো আর কারুর হাতে গড়া জিনিস নয়, যে যেখানে জন্মেছে সেই তার ভালো। বেনি লজ্জিতভাবে একটুখানি হাসিয়া কহিল, না রমা, মাসি ঠিকই বলেছেন। তুমি যত বড় কুলিনের মেয়ে, তোমাকে কি আমরা ঘরে আনতে পারি বোন? ছোট খুড়ির এ কথা মুখে আনাই বেয়াদবি। আর তুকতাকের কথা যদি বলো তো সে তো সত্যি। দুনিয়ায় ছোট খুড়ি আর ওই ব্যাটা ভৈরবাচার্যির অসাধ্য কাজ কিছু নেই। ওই ভৈরব তো হয়েছে আজকাল রমেশের মুরব্বি। মাসি কহিলেন, সে তো জানা কথা বেনি, ছোঁড়া 10-12 বছর তো এদেশে আসেনি, এতদিন ছিল কোথায়? কি করে জানবো মাসি? ছোট খুড়োর সঙ্গে তোমাদেরও যে ভাব আমাদেরও তাই। শুনেছি এতদিন নাকি বোম্বাই না কোথায় ছিল,
কেউ বলছে ডাক্তারি পাশ করে এসেছে, কেউ বলছে উকিল হয়ে এসেছে, কেউ বলছে সমস্তটাই ফাঁকি, ছোড়া নাকি পাঁড় মাতাল। যখন বাড়ি এসে পৌঁছলো তখন দু চোখ নাকি জবা ফুলের মতো রাঙা ছিল। বটে, তাহলে তো তাকে তো বাড়িতে ঢুকতেই দেওয়া উচিত নয়। বেনি উৎসাহ ভরে মাথায় একটা ঝাঁকানি দিয়া কহিল, নয়ই তো। হ্যাঁ রমা, তোমার রমেশকে মনে পড়ে? নিজের হতভাগ্যের প্রসঙ্গ উঠিয়া পড়ায় রমা মনে মনে লজ্জা পাইয়াছিল। সলজ্জ মৃদু হাসিয়া কহিল, পরে বই কি, সে তো আমার চেয়ে বেশি বড় নয়। তাছাড়া শীতলাতলার পাঠশালাতে দুজনেই পড়তাম যে। কিন্তু তার মায়ের মরণের কথা আমার খুব মনে পড়ে। খুড়িমা আমাকে বড় ভালোবাসতেন। মাসি আর একবার নাচিয়া উঠিয়া বলিলেন, তার ভালোবাসার মুখে আগুন, সে ভালোবাসা কেবল নিজের কাজ হাসিল করবার জন্য। তাদের মতলব ছিল তোমাকে কোনো মতে হাত করা। বেনি অত্যন্ত বিজ্ঞের মতো সায় দিয়া কহিল, তাতে আর সন্দেহ কি মাসি, ছোট খুড়িমা যে। কিন্তু তাহার বক্তব্য শেষ না হইতেই রমা অপ্রসন্নভাবে মাসিকে বলিয়া উঠিল, সেসব পুরনো কথার দরকার নেই মাসি। রমেশের পিতার সহিত রমার যতই বিবাদ থাক, তাহার জননীর সম্বন্ধে রমার কোথায় একটু যেন প্রচ্ছন্ন বেদনা ছিল। এতদিনেও তাহা সম্পূর্ণ তিরোহিত হয় নাই। বেনি তৎক্ষণাৎ সায় দিয়া বলিলেন, তা বটে, ছোট খুড়ি ভালো মানুষের মেয়ে ছিলেন। মা আজও তার কথা উঠলে চোখে জল ফেলেন। কি কথায় কি কথা আসিয়া পড়ে দেখিয়া বেনি তৎক্ষণাৎ এ সকল প্রসঙ্গ চাপা দিয়া ফেলিলেন। বলিলেন, তা এই তো স্থির হলো দিদি, নড়চড় হবে না তো? রমা হাসিল, কহিল, বড়দা, বাবা বলতেন আগুনের শেষ, ঋণের শেষ, আর শত্রুর শেষ কখনো রাখিস নে মা। তারিণী ঘোষাল জ্যান্তে আমাদের কম জ্বালা দেয়নি, বাবাকে পর্যন্ত জেলে দিতে চেয়েছিল। আমি কিছুই ভুলিনি বড়দা, যতদিন বেঁচে থাকব ভুলব না। রমেশ সেই শত্রুরই ছেলে তো, তাছাড়া আমার তো কিছুতেই যাবার ছো নেই। বাবা আমাদের দুই ভাই বোনকে বিষয় ভাগ করে দিয়ে গেছেন বটে, কিন্তু সমস্ত বিষয় রক্ষা করার ভার শুধু আমারই উপর চেয়ে। আমার তো নয়ই, আমাদের সংসর্গে যারা আছে তাদের পর্যন্ত যেতে দেব না। একটু ভাবিয়া কহিল, আচ্ছা বড়দা, এমন করতে পারা যায় না যে কোনো ব্রাহ্মণ না তাদের বাড়ি যায়? বেনি একটু সরিয়া আসিয়া গলা খাটো করিয়া বলিল, সেই চেষ্টাই তো করছি বোন, তুই আমার সহায় থাকিস, আর আমি কোনো চিন্তা করি নে। রমেশকে এই কুয়াপুর থেকে না তাড়াতে পারি তো আমার নাম বেনি ঘোষাল নয়। তারপরে রইলাম আমি আর ওই ভৈরব আচার্যি, আর তারিণী ঘোষাল নেই। দেখি এ বেটাকে এখন কে রক্ষা করে। রমা কহিল, রক্ষে করবে রমেশ ঘোষাল। দেখো বর্দা, এই আমি বলে রাখলুম, শত্রুতা করতে এও কম করবে না। বেনি আরও একটু অগ্রসর হইয়া একেবারে এদিক ওদিক নিরীক্ষণ করিয়া লইয়া চৌকাটের ওপর উবু হইয়া বসিল। তারপর কণ্ঠস্বর অত্যন্ত মৃদু করিয়া বলিল, রমা, মাছ নুইয়ে ফেলতে চাও তো এই বেলা, পেকে গেলে আর হবে না তা নিশ্চয় বলে দিচ্ছি। বিষয় সম্পত্তি কি করে রক্ষা করতে হয় এখনো যে শেখনি, এর মধ্যে যদি না শত্রুকে নির্মূল করতে পারা যায় তো ভবিষ্যতে হার যাবে না। এই কথাটা আমাদের দিবা রাত্রি মনে রাখতে হবে যে এ তারিণী ঘোষালেরই ছেলে, আর কেউ নয়। সে আমি বুঝি বর্দা।
তুই না বুঝিস কি দিদি, ভগবান তোকে ছেলে গড়তে গড়তে মেয়ে গড়েছিল বই তো নয়, বুদ্ধিতে একটা পাকা জমিদারও তোর কাছে হটে যায়, এ কথা আমরা সবাই বলা বলি করি। আচ্ছা, কাল একবার আসবো, আজ বেলা হয়ে যায় বলিয়া বেনি উঠিয়া পড়িল। রমা এই প্রশংসায় অত্যন্ত প্রীত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বিনয় সহকারে কি একটু প্রতিবাদ করিতে গিয়াই তাহার বুকের ভিতরটা ছ্যাঁত করিয়া উঠিল। প্রাঙ্গণের এক প্রান্ত হইতে অপরিচিত গম্ভীর কণ্ঠের আহ্বান আসিল, রানী, রানী কই রে? রমেশের মা এই নামে ছেলেবেলায় তাহাকে ডাকিতেন। সে নিজেও এতদিন তাহা ভুলিয়া গিয়াছিল। বেনির প্রতি চাহিয়া দেখিল তাহার সমস্ত মুখ নীল বর্ণ হইয়া গিয়াছে। পরক্ষণেই রুক্ষ মাথা, খালি পা উত্তরীয়টা মাথায় জড়ানো। রমেশ আসিয়া দাঁড়াইল। বেনির প্রতি চোখ পড়িবা মাত্রই বলিয়া উঠিল, এই যে বড়দা, এখানে? বেশ, চলুন, আপনি না হলে করবে কে? আমি সারা গাঁ আপনাকে খুঁজে বেড়াচ্ছি, কই রানী কোথায়? বলিয়াই কপাটের সম্মুখে আসিয়া দাঁড়াইল। পালাইবার উপায় নাই। রমা ঘাড় হেঁট করিয়া রহিল। রমেশ মুহূর্তমাত্র তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া মহাবিস্ময় প্রকাশ করিয়া বলিয়া উঠিল, এই যে, আরে ইস, কত বড় হয়েছিস রে, ভালো আছিস? রমা তেমনি আদমুখে দাঁড়াইয়া রহিল। হঠাৎ কথা কইতে পারিল না, কিন্তু রমেশ একটুখানি হাসিয়া, আরে চিনতে পারছিস রে, আমি তোদের রমেশদা। এখনো রমা মুখ তুলিয়া চাহিতে পারিল না, কিন্তু মৃদুকণ্ঠে প্রশ্ন করিল, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, কিন্তু আমাকে আপনি কেন রমা? বেনির দিকে চাহিয়া একটুখানি মলিন হাসিয়া হাসিয়া বলিল, রমার সেই কথাটি আমি কোনোদিন ভুলতে পারিনি বড়দা। যখন মা মারা গেলেন ও তখন খুব ছোট, সেই বয়সেই আমার চোখ মুছিয়ে দিয়ে বলেছিল, রমেশদা, তুমি কেঁদো না, আমার মাকে আমরা দুজনে ভাগ করে নেব। তোর সে কথা বোধ করি মনে পড়ে না রমা? না? আচ্ছা, আমার মাকে মনে পড়ে তো? কথাটা শুনিয়া রমার ঘাড় যেন লজ্জায় আরো ঝুঁকিয়া পড়িল। সে একটিবার ও ঘাড় নাড়িয়া জানাইতে পারিল না যে খুড়িমাকে তাহার খুব মনে পড়ে। রমেশ বিশেষ করিয়া রমাকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিল, আর তো সময় নেই, মাঝে শুধু 3টে দিন বাকি, যা করবার করে দাও ভাই, যাকে বলে একান্ত নিরাশ্রয়, আমি তাই হয়েই তোমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। তোমরা না গেলে এতটুকু ব্যবস্থা পর্যন্ত করতে পারছি না। মাসি আসিয়া নিঃশব্দে রমেশের পেছনে দাঁড়াইলেন। বেনি অথবা রমা কেউই যখন একটা কথাও জবাব দিল না, তখন তিনি সম্মুখের দিকে সরিয়া আসিয়া রমেশের মুখ পানে চাহিয়া বলিলেন, তুমি বাপু তারিণী ঘোষালের ছেলে না? রমেশ এই মাসিটিকে ইতিপূর্বে দেখে নাই, কারণ সে গ্রাম ত্যাগ করিয়া যাইবার পরে ইনি রমার জননীর অসুখের উপলক্ষে সেই যে মুখুজ্জে বাড়ি ঢুকিয়াছিলেন আর বাহির হয় নাই। রমেশ কিছু বিস্মিত হইয়া তাহার দিকে চাহিয়া রহিল। মাসি বলিলেন, না হলে এমন বেহায়া পুরুষ মানুষ আর কে হবে? যেমন বাপ তেমনি বেটা, বলা নেই কহা নেই, একটা গেরস্তর বাড়ির ভিতরে ঢুকে উৎপাত করতে শরম হয় না তোমার? রমেশ বুদ্ধিভ্রষ্টের মতো কাঠ হইয়া চাহিয়া রহিল। আমি চললুম বলিয়া বেনি ব্যস্ত হইয়া সরিয়া পড়িল। রমা ঘরের ভিতর হইতে বলিল, কি বকছ মাসি, তুমি নিজের কাছে যাও না। মাসি মনে করিলেন
তিনি বঞ্জির প্রচ্ছন্ন ইঙ্গিত বুঝিলেন। তাই কাষ্ঠস্বরে আরও একটু বিষ মিশাইয়া কহিলেন, নে রমা, বকিস নে, যে কাজ করতেই হবে তাতে আমার তোমাদের মতো চক্ষু লজ্জা হয় না। বেনির অমন ভয়ে পালাবার কি দরকার ছিল? বলে গেলেই তো হতো। আমরা বাপু তোমার গোমস্তাও নই, খাস্তালুকের প্রজাও নই যে তোমার কর্মবাড়িতে জল তুলতে ময়দা মাখতে যাব। তারিণী মরেছে, গাঁ শুদ্ধ লোকের হাড় জুড়িয়েছে, এ কথা আমাদের ওপর বরাত দিয়ে না গিয়ে নিজে ওর মুখের ওপর বলে গেলেই তো পুরুষ মানুষের মতো কাজ হতো। রমেশ তখনও নিস্পন্দ অসাড়ের মতো দাঁড়াইয়া রহিল। বস্তুত এ সকল কথা তাহার একান্ত দুঃস্বপ্নের অগোচরে ছিল। ভিতর হইতে রান্নাঘরের কপাটের শিকলটা ঝনঝন করিয়া নড়িয়া উঠিল, কিন্তু কেউই তাহাতে মনোযোগ করিল না। মাসি রমেশের নির্বাক অত্যন্ত পাংশুবর্ণ মুখের প্রতি চাইয়া পুনরপি বলিলেন, যাই হোক, বামুনের ছেলেকে আমি চাকর দারোয়ান দিয়ে অপমান করতে চাইনে। একটু হুঁশ করে কাজ করো বাপু, যাও। কচি খোকাটি নাও যে ভদ্রলোকের বাড়ির ভেতরে ঢুকে আবদার করে বেড়াবে। তোমার বাড়িতে আমার রমা কখনো পা ধুতেও যেতে পারবে না, এই তোমাকে আমি বলে দিলুম। হঠাৎ রমেশ যেন নিদ্রোত্থিতের মতো জাগিয়া উঠিল এবং পরক্ষণেই তাহার বিস্তৃত বক্ষের ভিতর হইতে এমন গভীর একটা নিঃশ্বাস বাহির হইয়া আসিল যে সে নিজেও সেই শব্দে সচকিত হইয়া উঠিল। ঘরের ভিতর কপাটের অন্তরালে দাঁড়াইয়া রমা মুখ তুলিয়া চাহিয়া দেখিল। রমেশ একবার বোধ করি ইতস্তত করিল, তাহার পরে রান্নাঘরের দিকে উদ্দেশ্য করিয়া কইল, যখন যাওয়া হতেই পারে না তখন আর উপায় কি? কিন্তু আমি তো এত কথা জানতাম না, না জেনে যে উপদ্রব করে গেলাম, সেজন্য আমাকে মাপ করো রানী, বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। ঘরের ভিতর হইতে একটুখানি সাড়া আসিল না। যাহার কাছে ক্ষমা ভিক্ষা করা হইল সে যে অলক্ষ্যে নিঃশব্দে তাহার মুখের দিকে চাহিয়া রহিল, রমেশ তাহা জানিতেও পারিল না। বেনি তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া দাঁড়াইল। সে পলায় নাই, বাহিরে লুকাইয়া অপেক্ষা করিতেছিল মাত্র। মাসির সহিত চোখাচোখি হইতেই তাহার সমস্ত মুখ আহ্লাদে ও হাসিতে ভরিয়া গেল। সরিয়া আসিয়া কহিল, হ্যাঁ হ্যাঁ, শোনালে বটে মাসি, আমার সাধ্য ছিল না অমন করে বলা। এ কি চাকর দারোয়ানের কাজ রমা? আমি আড়ালে দাঁড়িয়ে দেখলাম কি না, ছোঁড়া মুখখানা যেন আষাঢ়ের মেঘের মতো করে বার হয়ে গেল। বাবা, এই তো ঠিক হলো। মাসি ক্ষুণ্ণ অভিমানের সুরে বলিলেন, খুব হলো তা জানি, কিন্তু এই দুটো মেয়ে মানুষের ওপর ভার না দিয়ে না সরে গিয়ে নিজে বলে গেলেই তো আরো ভালো হতো। আর নাই যদি বলতে পারতে, আমি কি বললুম তাকে? দাঁড়িয়ে থেকে শুনে গেলে না কেন বাছা? অমন সরে পড়া উচিত হয়নি। মাসির কথা ঝাঁঝে বেনির মুখের হাসি মিলাইয়া গেল। সে যে এই অভিযোগের কি সাফাই দিবে ভাবিয়া পাইল না, কিন্তু অধিকক্ষণ ভাবিতে হইল না। হঠাৎ রমা ভিতর হইতে তাহার জবাব দিয়া বলিল, এতক্ষণ সে একটি কথাও কয় নাই। কহিল, তুমি যখন নিজে বলেছ মাসি, তখন সেই তো সকলের চেয়ে ভালো হয়েছে। যে যতই বলুক না কেন, এতখানি বিষ জীব দিয়ে ছড়াতে তোমার মতো কেউ তা পেরে উঠত না। মাসি এবং বেনি উভয়েই যার পর্নাই বিস্ময়পন্ন হইয়া উঠিলেন। মাসি রান্নাঘরের দিকে ফিরিয়া কহিলেন, কি বললিলা? কিছু না। আর্নিক করতে বসে তো 7 বার উঠলে, যাও না, ওটা সেরে ফেলো না, রান্না বান্না কি হবে না? বলিতে বলিতে রমা নিজেও বাহির হইয়া আসিলেন এবং কাহকেও কোনো কথা না বলিয়া বারান্দা পার হইয়া
ওদিকের ঘরে গিয়া প্রবেশ করিল। বেনি শুষ্ক মুখে চুপি চুপি জিজ্ঞাসা করিল, ব্যাপার কি মাসি? কি করে জানবো বাছা? ও রাজরানীর মেজাজ বোঝা কি আমাদের মতো দাসীবাদীর কম্য? বলিয়া ক্রোধে ক্ষোভে তিনি মুখখানা কালি বর্ণ করিয়া তাহার পূজার আসনে গিয়া উপবেশন করিলেন এবং বোধ করি বা মনে মনে ভগবানের নাম করিতেই লাগিলেন। বেনি ধীরে ধীরে প্রস্থান করিল। এই কুঁয়াপুরের বিষয়টা অর্জিত হইবার একটু ইতিহাস আছে, তাহা এইখানে বলা আবশ্যক। প্রায় শতবর্ষ পূর্বে মহাকুলীন বলরাম মুখুজ্জে তাহার মিতা বলরাম ঘোষালকে সঙ্গে করিয়া বিক্রমপুর হইতে এদেশে আসেন। মুখুজ্জে শুধু কুলীন ছিলেন না, বুদ্ধিমানও ছিলেন। বিবাহ করিয়া বর্ধমান রাজ সরকারে চাকুরি করিয়া এবং আরও কি কি করিয়া এই বিষয়টুকু হস্তগত করেন। ঘোষালও এই দিকেই বিবাহ করেন, কিন্তু পিতৃঋণ শোধ করা ভিন্ন আর তাহার কোনো ক্ষমতাই ছিল না। তাই দুঃখে কষ্টেই তাহার দিন কাটিতেছিল। এই বিবাহ উপলক্ষে নাকি দুই মিতার মনোমালিন্য ঘটে। পরিশেষে তাহা এমন বিবাদে পরিণত হয় যে এক গ্রামে বাস করিয়াও ২০ বৎসরের মধ্যে কেহ কাহারও মুখদর্শন করেন নাই। বলরাম মুখুজ্জে যেদিন মারা গেলেন সেদিনও ঘোষাল তাহার বাটিতে পা দিলেন না। কিন্তু তাহার মরণের পরদিন অতি আশ্চর্য কথা শোনা গেল। তিনি নিজেই সমস্ত বিষয় চুল চিরিয়া অর্ধেক ভাগ করিয়া নিজের পুত্র ও মিতার পুত্রগণকে দিয়া গিয়াছেন। সেই অবধি এই কুঁয়াপুরের বিষয় মুখুজ্জে ও ঘোষাল বংশ ভোগ দখল করিয়া আসিতেছে। তাহারা নিজেরাও জমিদার বলিয়া অভিমান করিতেন, গ্রামের লোকও অস্বীকার করিত না। যখনকার কথা বলিতেছি তখন ঘোষাল বংশও ভাগ হইয়াছিল। সেই বংশের ছোট তরফের তারিণী ঘোষাল মোকদ্দমা উপলক্ষে জেলায় গিয়ে দিন ৬ পূর্বে হঠাৎ সেদিন আদালতের ছোট বড় ৫-৭টা মুলতুবি মোকদ্দমার শেষ ফলের প্রতি ভ্রূক্ষেপ না করিয়া কোথাকার কোন অজানা আদালতের মহামান্য সমন মাথায় করিয়া নিঃশব্দে প্রস্থান করিলেন। তখন তাহাদের কুঁয়াপুর গ্রামের ভিতর ও বাহিরে একটা হুলুস তুলুস পড়িয়া গেল। বড় তরফের কর্তা বেনি ঘোষাল বুড়োর মৃত্যুকে গোপন করিয়া আরামে নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া আসিলেন এবং আরও গোপনে দল পাকাইতে লাগিলেন কি করিয়া খুড়োর আগামী শ্রাদ্ধের দিনটা পণ্ড করিয়া দিবেন। 10 বৎসর খুড়া ও ভাইপোর মুখ দেখা দেখি ছিল না। বহু বৎসর পূর্বে তারিণীর গৃহ শূন্য হইয়াছিল। সেই অবধি পুত্র রমেশকে তাহার মামার বাড়ি পাঠাইয়া দিয়া তারিণী বাড়ির ভিতরে দাস দাসী এবং বাইরে মোকদ্দমা লইয়াই কাল কাটাইতেছিলেন। রমেশ রুড়কি কলেজে এই দুঃসংবাদ পাইয়া পিতার শেষ কার্য সম্পন্ন করিতে সুদীর্ঘ কাল পরে অপরাহ্নে তাহার শূন্য গৃহে আসিয়া উপস্থিত হইয়াছে। কর্মবাড়ি মধ্যে শুধু 2 দিন বাকি। বৃহস্পতিবার রমেশের পিতৃ শ্রাদ্ধ। 2-1 করিয়া ভিন্ন গ্রামের মুরব্বীরা উপস্থিত হইতেছেন, কিন্তু নিজেদের কুঁয়ো গ্রামের কেন যে কেহ আসে না রমেশ তাহা বুঝিয়াছিল এবং হয়তো শেষ পর্যন্ত কেউ আসিবেই না তাহাও জানিত। শুধু ভৈরব আচার্য ও তাহার বাড়ির লোকেরা আসিয়া কাজকর্মে যোগ দিয়াছিল। স্বগ্রামস্থ ব্রাহ্মণদিগের পদধূলির আশা না থাকিলেও উদ্যোগ আয়োজনে রমেশ বড়লোকের মতোই করিয়াছিল। আজ অনেকক্ষণ পর্যন্ত রমেশ বাড়ির ভিতরে কাজকর্মে ব্যস্ত ছিল। কি জন্যে বাহিরে আসিতেছিল দেখিল ইতিমধ্যে 2 প্রাচীন ভদ্রলোক আসিয়া বৈঠকখানার বিছানায় সমগত হইয়া ধূমপান করিতেছে।
সম্মুখে আসিয়া সবিনয়ে কিছু বলিবার পূর্বেই পিছনে শব্দ শুনিয়া ফিরিয়া দেখিল এক অতি বৃদ্ধ ৫-৬টি ছেলেমেয়ে লইয়া কাশিতে কাশিতে বাড়িতে ঢুকিল। তাহার কাঁধে মলিন উত্তরীয়, নাকের উপর একজোড়া ভাঁটার মতো মস্ত চশমা, পিছনে দড়ি দিয়ে বাঁধা, সাদা চুল, সাদা গোঁফ, তামাকের ধোঁয়ায় তাম্রবর্ণ। অগ্রসর হইয়া আসিয়া সে সেই ভীষণ চশমার ভিতর দিয়া রমেশের মুখের দিকে মুহূর্তকাল চাইয়া বিনা বাক্য ব্যয়ে কাঁদিয়া ফেলিলেন। রমেশ চিনিল না ইনি কে, কিন্তু যেই হন ব্যস্ত হইয়া কাছে আসিয়া তাহার হাত ধরিতেই সে ভাঙা গলায় বলিয়া উঠিল, না বাবা রমেশ, তারিণী যে এমন করে পাখি দিয়ে পালাবে তা স্বপ্নেও জানি নে, কিন্তু আমারও এমন চাটুর্য বংশে জন্ম নয় যে কারুর ভয়ে মুখ দিয়ে মিথ্যে কথা বেরুবে। আসবার সময় তোমার বেনি ঘোষালের মুখের সামনে দিয়ে বলে এলুম, আমাদের রমেশ যেমন সাধ্যের আয়োজন করেছে এমন করায় চুলোয় যাক, এ অঞ্চলে কেউ চোখেও দেখেনি। একটু থামিয়া বলিল, আমার নামে অনেক শালা অনেক রকম করে তোমার কাছে লাগিয়ে যাবে বাবা, কিন্তু এটা নিশ্চয়ই যেন এই ধর্মদাস শুধু ধর্মেরই দাস, আর কারো না। এই বলিয়া বৃদ্ধ সদ্য ভাষণের সমস্ত পৌরুষ আত্মসাৎ করিয়া গোবিন্দ গাঙ্গুলির হাত হইতে হুঁকাটা ছিনিয়া লইয়া তাহাতে এক টান দিয়া প্রবল বেগে কাশিয়া ফেলিলেন। ধর্মদাস নিতান্ত অতুক্তি করেন নাই। উদ্যোগ আয়োজন যেরূপ হইয়াছিল এদিকে সেইরূপ কেহ আর দেখে নাই। কলিকাতা হইতে ময়রা আসিয়াছিল, তাহারা প্রাঙ্গণের একধারে ভিয়ান চড়াইয়াছে। সেদিকে পাড়ার কতগুলো ছেলে মেয়ে ভিড় করিয়া কাঁদিতেছে। কাঙালিদের বস্ত্র দেওয়া হইবে। চণ্ডীমণ্ডপের ওধারের বারান্দায় অনুগত ভৈরবাচার্য থান ফাড়িয়া পাঠ করিয়া গাদা করিতেছিল। সেদিকেও জানা কয়েক লোক থাবা পাতিয়া বসিয়া এই অপব্যয়ের পরিমাণ হিসাব করিয়া মনে মনে রমেশের নির্বুদ্ধিতার জন্য তাহাকে গালি পাড়িতেছিল। গরিব দুঃখী সংবাদ পাইয়া অনেক দূরের পথ হইতে আসিয়া জুটিয়াছিল। লোকজন প্রজাপাঠক বাড়ি পরিপূর্ণ করিয়া কেহ কলহ করিতেছে, কেহ বা মিছিমিছি শুধু কোলাহল করিতেছিল। চারিদিকে চাহিয়া ব্যয় বাহুল্য দেখিয়া ধর্মদাসের কাশি আরও বাড়িয়া গেল। প্রত্যুত্তরে রমেশ সংকুচিত হইয়া নানা বলিয়া আরও কি বলিতে যাইতেছিল, কিন্তু ধর্মদাস হাত নাড়াইয়া থামাইয়া দিয়া ঘর ঘর করিয়া কত কি বলিয়া ফেলিল, কিন্তু কাশির ধমকে তাহার একটি বর্ণও বুঝা গেল না। গোবিন্দ গাঙ্গুলি সর্বাগ্যে আসিয়াছিলেন, সুতরাং ধর্মদাস যাহা বলিয়াছিল তাহা বলিবার সুবিধা তাহারই সর্বাপেক্ষা অধিক থাকিয়াও নষ্ট হইয়াছে ভাবিয়া তাহার মনে মনে ভারী একটা ক্ষোভ জন্মিতেছিল। সে এ সুযোগ আর নষ্ট হইতে দিল না। ধর্মদাসকে উদ্দেশ্য করিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, কাল সকালে বুঝলে ধর্মদাসদা, এখানে আসবো বলে বেরিয়ে আসা হলো না। বেনির ডাকাডাকি, গোবিন্দ খুড়ো, ও গোবিন্দ খুড়ো, তামাক খেয়ে যাও। একবার ভাবলুম কাজ নেই, তারপর মনে হলো ভাবখানা বেনি দেখেই যাই না। বেনি কি বললে জানো বাবা রমেশ? খুড়ো, বলি তোমরা তো রমেশের মুরব্বি হয়ে দাঁড়িয়েছ, কিন্তু জিজ্ঞাসা করি লোকজন খাবে টাবে তো? আমি বা ছাড়বো কেন? তুমি বড় লোক আছো না আছো,
আমার রমেশ কারোর চেয়ে খাটো নয়। তোমার ঘরে তো এক মুঠো চিঁড়ের পিত্তেস কারুর নেই। বললুম, বেনিবাবু, এই তো পথ, একবার কাঙালি বিদায়টা দাঁড়িয়ে দেখো। কালকে ছেলে রমেশ, কিন্তু বুকের পাটাটা বলি ওকে। এতটা বয়স হলো, এমন আয়োজন কখনো চোখে দেখিনি। কিন্তু তাও বলি, ধর্মদাস দা, আমাদের সাধ্য কি বা? যার কাজ তিনি ওপর থেকে করাচ্ছেন। তারিণীদা সাপভ্রষ্ট দিকপাল ছিলেন বই তো নয়। ধর্মদাসের কিছুতেই কাশি থামে না, সে কাশিতেই লাগিল। আর তাহার মুখের সামনে গাঙ্গুলি মশাই বেশ বেশ কথাগুলি অপরিপক্ষ তরুণ জমিদারটিকে বলিয়া যাইতে লাগিল দেখিয়া ধর্মদাস আরও ভালো কিছু বলিবার চেষ্টায় যেন আকুলি ব্যাকুলি করিতে লাগিল। গাঙ্গুলি বলিতে লাগিল, তুমি তো আমার পর নাও বাবা, নিতান্তই আপনার। তোমার মা যে আমার একেবারে সাক্ষাৎ পিস্তত বোনের ওই খুঁড়তো ভাগিনী। রাধানগরের বাড়ুজ্যে বাড়ি, সেসব তারিণীরা জানতেন। তাই যে কোনো কাজকর্মে মামলা মোকদ্দমা করতে, সাক্ষী দিতে এই ডাক গোবিন্দকে। ধর্মদাস প্রাণপণ বলে কাশি থামাইয়া খিচাইয়া উঠিলেন। কেন কেন বাজে বকিস গোবিন্দ? আমি আজকে নয় বুঝি না, জানি কি, সে বছর সাক্ষী দেবার কথায় বললি আমার জুতো নেই, খালি পায়ে যাই কি করে? তারিণী অমনি 2.5 টাকা দিয়ে 1 জোড়া জুতো কিনে দিল। তুই সেই পায়ে দিয়ে বেনি হয়ে সাক্ষী দিয়ে এলি। মিথ্যে করে না। গোবিন্দ চক্ষু রক্তবর্ণ করিয়া কহিল, এলুম এলি নে, তোর মিথ্যাবাদী, মিথ্যাবাদী তোর বাপ। গোবিন্দ তাহার ভাঙা ছাতি হাতে করিয়া লাফাইয়া উঠিল, তবে রে শালা। ধর্মদাস তার বাঁশের লাঠি উঁচাইয়া হুঙ্কার দিয়াই প্রচণ্ডভাবে কাশিয়া ফেল। রমেশ শশব্যস্ত উভয়ের মাঝখানে আসিয়া পড়িয়া স্তম্ভিত হইয়া গেল। ধর্মদাস লাঠি নামাইয়া কাশিতে কাশিতে বসিয়া পড়িয়া বলিল, ও শালার সম্পর্কে আমি বড় ভাই হই কিনা, তাই শালার আক্কেল দেখো। শালা আমার বড় ভাই বলিয়া গোবিন্দ গাঙ্গুলিও ছাতা গুটাইয়া বসিয়া পড়িল। শহরের ময়রারা ভিয়ান ছাড়িয়া চাহিয়া রহিল। চতুর্দিকে যাহারা কাজকর্মে নিযুক্ত ছিল, চেঁচামেচি শুনিয়া তাহারা তামাশা দেখিবার জন্যে সম্মুখে ছুটিয়া আসিল। ছেলেমেয়েরা খেলা ফেলিয়া হাঁ করিয়া মজা দেখিতে লাগিল, এবং এই সমস্ত লোকের দৃষ্টির সম্মুখে রমেশ লজ্জায় বিস্ময়ে হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। তার মুখে দিয়া একটি কথাও বাহির হইল না। এ কি, উভয়ই প্রাচীন ভদ্রলোক, ব্রাহ্মণ সন্তান, এত সামান্য কারণে এমন ইতরের মতো গালিগালাজ করিতে পারে? বারান্দায় বসিয়া ভৈরব কাপড়ের থাক দিতে দিতে সমস্তই দেখিতেছিল, শুনিতেছিল। এখন উঠিয়া আসিয়া রমেশকে উদ্দেশ্য করিয়া কহিল, প্রায় 6 কাপড় তো হল, আরও চাই কি? রমেশের মুখ দিয়া হঠাৎ কথাই বাহির হইল না। ভৈরব রমেশের অভিভূত ভাব লক্ষ্য করিয়া হাসিল। মৃদু অনুযোগের স্বরে কহিল, ছি গাঙ্গুলি মশাই, বাবু একেবারে অবাক হয়ে গেছেন। আপনি কিছু মনে করবেন না বাবু, এমন ঢের হয়। বৃহৎ কাজকর্মের বাড়িতে কত ঠ্যাঙাঠেঙি রক্তারক্তি পর্যন্ত হয়ে যায়, আবার যে কে সেই হয়। নিন, উঠুন ভট্টাচার্য মশাই, দেখুন দেখি আরও থান ফাড়ব কি না। ধর্মদাস জবাব দিবার পূর্বেই
গোবিন্দ গাঙ্গুলি সৎসাহে শিরোচ্চালনপূর্বক খাড়া হইয়া বলিল, হয়তো হয়তো ঢের হয়, নইলে বিরত কর্মে বলেছে কেন? শাস্ত্রে আছে, লক্ষ্য কথা না হলে বিয়ে হয় না যে। সে বছর তোমার মনে আছে ভৈরব, যদু মুখুজ্জের কন্যা রমার গাছ প্রতিষ্ঠার দিনে সিদে নিয়ে রাঘব ভট্টাচার্যিতে হারান চাটুর্যিতে মাথা ফাটাফাটি হয়ে গেল। কিন্তু আমি বলি, ভৈরব ভায়া, বাবাজির এ কাজটা ভালো হচ্ছে না। ছোট লোকদের কাপড় দেওয়ার আর ভস্যে ঘি ঢালা এক কথা, যাচ্ছে বামুনদের এক জোড়া আর ছেলেদের একখানা করে দিলেই নাম হতো। আমি বলি, বাবাজি সেই যুক্তি করুন, কি বলো ধর্মদাস দা? ধর্মদাস ঘাড় নাড়িতে নাড়িতে বলিল, গোবিন্দ মন্য কথা বলেনি বাবাজি, ও বেটাদের হাজার দিলেও নাম হবার জো নেই, নইলে আর ওদের ছোট লোক বলেছে কেন? বুঝলে না বাবা রমেশ? এখনো পর্যন্ত রমেশ নিঃশব্দ ছিল। এই বস্ত্র বিতরণের আলোচনায় সে একেবারে যেন মর্মাহত হইয়া পড়িল। ইহা সুযুক্তি কুযুক্তি সম্বন্ধে নহে, এখন এইটাই তার সর্বাপেক্ষা অধিক বাজিল যে ইহারা যাহাদিগকে ছোট লোক বলিয়া ডাকে, তাহাদেরই সহস্র চক্ষুর সম্মুখে এইমাত্র যে এত বড় একটা লজ্জাকর কাণ্ড করিয়া বসিল, সেই জন্য ইহাদের কাহারও মনে এতটুকু ক্ষোভ বা লজ্জার কণামাত্রও নাই। ভৈরব মুখপানে চাহিয়া আছে দেখিয়া রমেশ সংক্ষেপে কহিল, আরও 200 কাপড় ঠিক করে রাখুন। তা নইলে কি হয়? ভৈরব ভায়া চলো, আমিও যাই, তুমি একা আর কত পারবে বলো? বলিয়া কাহারও সম্মতি অপেক্ষা না করিয়া গোবিন্দ উঠিয়া বস্ত্ররাশির নিকটে গিয়া বসিলেন। রমেশ বাটির ভিতরে যাইবার উপক্রম করিতেই ধর্মদাস তাহাকে একপাশে ডাকিয়া লইয়া চুপি চুপি অনেক কথা কইলেন। রমেশ প্রত্যুত্তরে মাথা নাড়িয়া সম্মতি জ্ঞাপন করিয়া ভিতরে চলিয়া গেল। কাপড় গুছাইতে গুছাইতে গোবিন্দ গাঙ্গুলি আট চোখে সব দেখিল। কই গো বাবাজি, কোথায় গো? বলিয়া একটি শীর্ণকায় মুণ্ডিত শ্রুশ্রু প্রাচীন ব্রাহ্মণ প্রবেশ করিল। ইহার সঙ্গেও গুটি তিনেক ছেলে মেয়ে। মেয়েটি সকলের বড়, তাহারই পরনে শুধু একখানি অতি জীর্ণ ডুরে কাপড়। বালক দুটি, কোমরে একগাছি ঘুমসি ব্যতীত একেবারে দিগম্বর। উপস্থিত সকলে মুখ তুলিয়া চাহিল। গোবিন্দ অভ্যর্থনা করিল, এসো এসো, বসো দিনুদা, বসো। বড় ভাগ্যি আমাদের যে আজ তোমার পায়ের ধুলো পড়ল। ছেলেটা একেবারে সারা হয়ে যায়, তা তোমরা? ধর্মদাস গোবিন্দের প্রতি কটমট করিয়া চাহিল। সে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া কহিল, তা তোমরা তো কেউ এদিকে মারাবে না দাদা, বলিয়া তাহার হাতে হুঁকাটা তুলিয়া দিল। দিনু ভট্টাচার্য আসন গ্রহণ করিয়া দগ্ধ হুঁকাটায় নিরর্থক গোটা দুই টান দিয়া বলিল, আমি তো ছিলাম না ভায়া, তোমার বউ ঠাকুরুনকে আনতে তাঁর বাপের বাড়ি গিয়েছিলুম। বাবাজি কোথায়? শুনেছি নাকি ভারী আয়োজন হচ্ছে। পথে আসতে ও গাঁয়ের হাটে শুনে এলুম, খাইয়ে দাইয়ে ছেলে বুড়োর হাতে 16খানা করে লুচি আর 4 জোড়া করে সন্দেশ দেওয়া হবে। গোবিন্দ গলা খাটো করে কহিল, তাছাড়া হয়তো 1খানা করে কাপড়ও। এই যে রমেশ বাবাজি, তাই দিনুদাকে বলছিলুম, বাবাজি তোমাদের 5 জনের বাপ মায়ের আশীর্বাদে জোগাড় সোগাড় একরকম করা তো হচ্ছে, কিন্তু বেনি একেবারে উঠে পড়ে লেগেছে। এই আমার কাছে 2বার লোক পাঠিয়েছে, তা আমার কথা না হয় ছেড়েই দিলাম।
রমেশের সঙ্গে আমার যেন নারীর টান রয়েছে, কিন্তু এই যে দিনুদা, ধর্মদাস দা, এরা কি বাবা তোমাকে ফেলতে পারবে? দিনুদা তো পথ থেকে শুনতে পেয়ে ছুটে আসছেন। ওরে ওরে ও ষষ্ঠী চরণ, তামাক দে না রে বাবা। বাবা রমেশ, একবার এদিকে এসো দেখি, একটা কথা বলে দিই। নিভৃতে ডাকিয়া লইয়া গোবিন্দ ফিস ফিস করিয়া জিজ্ঞাসা করিল, ভিতরে বুঝি ধর্মদাস গিন্নি এসেছেন? খবরদার খবরদার, অমন কাজটি করো না বাবা, বুঝলে বামুন যতই ফসলাক, ধর্মদাস গিন্নির হাতে ভাঁড়ারের চাবি টাবি দিও না বাবা, কিছুতেই দিও না। ঘি, ময়দা, তেল, নুন অর্ধেক সরিয়ে ফেলবে। তোমার ভাবনা কি বাবা, আমি গিয়ে তোমার মামিকে পাঠিয়ে দেবো কোন? সে এসে ভাঁড়ারের ভার নেবে, তোমার এক গাছি কুটো পর্যন্ত লোকসান হবে না। রমেশ ঘাড় নাড়িয়ে জি আজ্ঞা বলিয়া মৌন হইয়া রইল। তাহার বিস্ময়ের অবধি নাই। ধর্মদাস যে তাহার গৃহিণীকে ভাঁড়ারের ভার লইবার জন্য পাঠাইয়া দিবার কথা এত গোপনে কইয়াছিল। গোবিন্দ ঠিক তাহাই আন্দাজ করিয়াছিল কি রূপে। উলঙ্গ শিশু দুইটি ছুটিয়া আসিয়া দিনুর কাঁধের উপর ঝুলিয়া পড়িল। বাবা বাবা, সন্দেশ খাবো। দিনু একবার রমেশের প্রতি একবার গোবিন্দের প্রতি চাহিয়া কইল, সন্দেশ কোথায় পাবো রে, সন্দেশ কোথায় পাবো? কেন, ওই যে হচ্ছে বলিয়া তাহারা ওদিকের ময়রাদের দেখাইয়া দিল। আমরাও দাদামশাই বলিয়া নাকে কাঁদিতে কাঁদিতে আরও ৩-৪টে ছেলে মেয়ে ছুটিয়া আসিয়া বৃদ্ধ ধর্মদাসকে ঘিরিয়া ধরিল। বেশ তো বেশ তো বলিয়া রমেশ ব্যস্ত হইয়া অগ্রসর হইয়া আসিল। ও আচার্য মশাই, বিকেলবেলায় ছেলেরা সব বাড়ি থেকে বেরিয়েছে, খেয়ে তো আসেনি। ওহে, কি নাম তোমার? নিয়ে এসে তো ওই থালাটা এদিকে। ময়রা সন্দেশের থালা লইয়া আসিবা মাত্র ছেলেরা উপুড় হইয়া পড়িল। বাটিয়া দিবার অবকাশ দেয় না, এমনি ব্যস্ত করিয়া তুলিল। ছেলেদের খাওয়া দেখিতে দেখিতে দীননাথের শুষ্ক দৃষ্টি সজল ও তীব্র হইয়া উঠিল। ওরে ওরে ও খেদি, খাচ্ছিস তো? সন্দেশ হয়েছে কেমন বল দেখি। বেশ বাবা বলিয়া খেদি চিবাইতে লাগিল। দিনু মৃদু হাসিয়া ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ তোদের আবার পছন্দ, মিষ্টি হলেই হলো। হ্যাঁ হ্যাঁ কারিগর, এ কড়াটা কেমন নামালে? কি বলো গোবিন্দ ভাইয়া, এখন একটু রোদ আছে বলে মনে হচ্ছে না? ময়রা কোনো দিক না চাহিয়া তৎক্ষণাৎ কইল, আগে আছে বই কি, এখনো ঢের বেলা আছে, এখনো সন্ধে আন্নিকের। তবে কই দাও দেখি একটা গোবিন্দ ভাইয়াকে, চেকে দেখুক কেমন কলকাতার কারিগর তোমরা। না আমাকে আবার কেন, তবে আধখানা বেশি নয়। ওরে ষষ্ঠী চরণ, একটু জল আন দেখি বাবা, হাতটা ধুয়ে ফেলি। রমেশ ডাকিয়া বলিয়া দিল। অমনি বাড়ির ভিতর থেকে গোটা চারেক থালা নিয়ে আসিল ষষ্ঠীচরণ। প্রভুর আদেশ মতো ভিতর হইতে গোটা তিনেক রেকাবি ও জলের গেলাস আসিল, এবং দেখিতে দেখিতে এই বৃহৎ থালার অর্ধেক মিষ্টান্ন এই ৩ প্রাচীন ম্যালেরিয়াকৃষ্ট সৎ ব্রাহ্মণের জলযোগে নিঃশেষিত হইয়া গেল। কলকাতার কারিগর বটে, কি বলো ধর্মদাস দা বলিয়া দীননাথ রুদ্র নিঃশ্বাস ত্যাগ করিল। ধর্মদাসের তখনও শেষ হয় নাই, এবং যদিচ তার অব্যক্ত কণ্ঠস্বর সন্দেশের তাল ভেদ করিয়া সহজে মুখ দিয়া বাহির হইতে পারিল না, তথাপি বোঝা গেল এ বিষয়ে তাহার মতভেদ নাই। হ্যাঁ ওস্তাদি হাট বটে বলিয়া গোবিন্দ
সকলে শেষে হাত ধুইবার উপক্রম করিতেই ময়রা সবিনয়ে অনুরোধ করিল, যদি কষ্টই করলেন ঠাকুরমশাই, তবে মিহিদানাটা একটু পরখ করে দিন। মিহিদানা কই আনো দেখি বাবু। মিহিদানা আসিল এবং এতগুলো সন্দেশের পরে এই নতুন বস্তুটির সদ্ব্যবহার দেখিয়া রমেশ নিঃশব্দে চাহিয়া রহিল। দীননাথ মেয়ের প্রতি হস্ত প্রসারিত করিয়া কহিল, ওরে ওরে ও খেদি, ধর দেখি মা এই দুটো মিহিদানা। আমি আর খেতে পারবো না বাবা। পারবি পারবি, একদম জল খেয়ে গলাটা ভিজিয়ে নে দেখি। মুখ মেরে গেছে বই তো নয়। না পারিস আঁচলে একটা গেরো দিয়ে রাখ, কাল সকালে খাস। হ্যাঁ বাপু, খাওয়ালে বটে, যেন অমৃত। তা বেশ হয়েছে। মিষ্টি বুঝি 2 রকম করলে বাবাজি? রমেশকে বলিতে হইল না। ময়রা সোৎসাহে কহিল, আগে না, রসগোল্লা, ক্ষীরমোহন। ক্ষীরমোহন কই, সে তো বার করলে না বাবু। বিস্মিত রমেশের মুখের পানে চাইয়া দীননাথ কহিল, খেয়েছিলুম বটে রাধানগরের বোসদের বাড়িতে, আজও যেন মুখে লেগে রয়েছে, বললে বিশ্বাস করবে না বাবাজি। ক্ষীরমোহন খেতে আমি বড্ড ভালোবাসি। রমেশ হাসিয়া একটুখানি ঘাড় নাড়িল। আচ্ছা, কথাটা বিশ্বাস করা তাহার কাছে অত্যন্ত কঠিন বলিয়া মনে হইল না। রাখাল কি কাজে বাহিরে যাইতেছিল। রমেশ তাহাকে ডাকিয়া কহিল, ভেতরে বোধ করি আচার্যি মশাই আছেন, যা তো রাখাল, কিছু ক্ষীরমোহন তাকে আনতে বলে আয় দেখি। সন্ধ্যা বোধ করি উত্তীর্ণ হইয়াছে, তথাপি ব্রাহ্মণেরা ক্ষীরমোহনের আশায় উৎসুক হইয়া বসিয়া আছেন। রাখাল ফিরিয়া বলিল, আজ আর ভাঁড়ারের চাবি খোলা হবে না বাবু। রমেশ মনে মনে বিরক্ত হইল, কহিল, বলগে, আমি আনতে বলছি। গোবিন্দ গাঙ্গুলি রমেশের অসন্তোষ লক্ষ্য করিয়া চোখ ঘুরাইয়া কহিল, দেখলে দিনুদা, ভৈরবের আক্কেল, এ যে দেখি মায়ের চেয়ে মাসির বেশি দরদ, সেই জন্যই আমি বলি। সে কি বলে তাহা না শুনিয়া রাখাল বলিয়া উঠিল, আচার্যি মশাই কি করবেন, ও বাড়ি থেকে গিন্নিমা এসে ভাঁড়ার বন্ধ করেছে যে। ধর্মদাস এবং গোবিন্দ উভয়ে চমকিয়া উঠিল, কে, বড় গিন্নি? রমেশ সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, জ্যাঠাইমা এসেছেন? আজ্ঞে হ্যাঁ, তিনি এসেই ছোট বড় 2 ভাঁড়ারেরই থালা বন্ধ করে ফেলেছেন। বিস্ময়ে আনন্দে রমেশ দ্বিতীয় কথাটি না বলিয়া দ্রুত পদে ভিতরে চলিয়া গেল। শেষ হল মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস পল্লী সমাজের প্রথম পর্ব। খুব শীঘ্রই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।